হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর এবিটি টেস্ট পেপারের 75 পেজের ম্যাথামেটিক্সের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করব, অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা 1, 2, 3 এই দাগের অঙ্কগুলো করব। ঠিক আছে, আগের ক্লাসে আমরা পেজ নম্বর 27-এর অঙ্কগুলো করেছি। ঠিক আছে, তো আজকে আমরা 75-এর অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো, যদি তোমরা চ্যানেলটি নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে। ঠিক আছে, যেন পরের ভিডিওটা দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। ঠিক আছে, দেখো 1 নম্বর কোশ্চেনটা কী বলেছে। দেখো যে এক ব্যক্তি একটি ব্যাংকে 121 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 140 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, অর্থাৎ আমাদের সুদের হার বের করতে বলেছে। এখানে তোমার ব্যাংকে আসল টাকাটা কত টাকা জমা করছে সেটা দেওয়া আছে, সময় দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি বলতে যে সমূল চক্রবৃদ্ধি যে টাকাটা পাচ্ছে সেটা দেওয়া আছে, আমাদের সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে। তাহলে আমরা যদি আসল সুদের হারটা যদি ধরে নিই এবং সময় দেওয়া থাকলে তো সমূল চক্রবৃদ্ধি বের করতে পারবো। আর সমূল চক্রবৃদ্ধি বের করে নিলে আমরা এটার সঙ্গে সমান করে নেব। তাহলে দেখো অঙ্কটা কীভাবে করা হয়েছে। তো দেখো কীভাবে করবে, যে আমরা ধরে নেব যে বার্ষিক সুদের হার হচ্ছে 8%। কী বলো তো, বার্ষিক সুদের হার হচ্ছে 8%। আসল দেওয়া আছে 121 টাকা, সময় দেওয়া আছে 2 বছর। তাহলে বলো আমরা সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কী জানি, যে পি ইন্টু 1+r/100 তার স্কোয়ার। আর স্কোয়ারটা এখানে কী বলতো, অ্যাকচুয়ালি সময়টা টি এখানে। হ্যাঁ, এটা ফর্মুলা আছে, আমরা কী জানি যে পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার টি। তো আমরা এখানে লিখে দিয়েছি টি এর মানটা। তাহলে এখানে পি এর মান কত পেয়েছি আমরা, 121 টাকা ইন্টু 1+r/r এর মান তো ধরেছি, আরটাই বের করতে বলেছে, r/100 টু দি পাওয়ার স্কোয়ার ইজিক্যাল টাকা। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেলাম। আর আমাদের সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে ওখানে 140 টাকা। তাহলে আমরা শর্তানুসারে করতে পারবো যে সমূল চক্রবৃদ্ধিটা পেলাম সেটা ইজিক্যাল টু আমাদের যেটা দেওয়া আছে সেটা। তাহলে করলাম, করে দেখো কি করলাম, যে এখানে 121টা গুণ আকারে, তাহলে ওপারে গেলে কী হবে, ভাগ আকারে বসবে। তাহলে ওটাই করলাম 1+r/100 তার স্কোয়ার ইজিক্যাল টু 140/121। ওকে, তারপরে কি করলাম দেখো, আমরা 144কে 121কে আমরা কী করলাম, বর্গের আকারে লিখে দিলাম। দেখো 12 স্কোয়ার করলে আমরা কী পাবো, 144, আর 11 স্কোয়ার করলে 121। কেন করলাম, কারণ আমাদের সুবিধার ক্ষেত্রে, কারণ এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা কেটে দেওয়ার জন্য। তাহলে কী করলাম, 1+r/100 তার স্কোয়ার ইজিক্যাল টু 12/11 তার স্কোয়ার। তাহলে স্কোয়ার কেটে যাচ্ছে 2 তাহলে কী পাচ্ছি, 1+r/100 ইজিক্যাল টু 12/11। ঠিক আছে, তাহলে r/100 সমান কী হবে, 12/11 মাইনাস কি 1 চলে আসবে। তাহলে r/100 ইজিক্যাল টু এটার ভগ্নাংশের বিয়োগ করলাম, বিয়োগ করে কী পাচ্ছি এখানে দেখো, যে r/100 সমান পাচ্ছি 1/11। তাহলে r সমান কত পাবো, তাহলে r সমান পাবো 100/11। ঠিক আছে, তো এটাকে আমরা যদি পূর্ণ করি, পূর্ণ আকারে ভাঙতে চাই, পাবো 9 পূর্ণ 1-এর 11%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো, এ দাগেরটা, 9 পূর্ণ 1-এর 11 এ দাগের অ্যান্সারটা হবে। ঠিক আছে, তারপরে 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনে দেখো কী দেওয়া আছে, যে 3 বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে 1/6:1/5:1/4। বছরের শেষে মোট লাভ এত টাকা হয়। তাহলে তৃতীয় বন্ধুর লাভ কত। তাহলে অনুপাতের অঙ্ক কীভাবে করব দেখো। তো প্রথমে আমাদের কি 3 বন্ধুর অনুপাত দেওয়া আছে, কী অনুপাত দিয়েছে, 3 বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে 1/6:1/5:1/4। এবার দেখো এটা তো ভগ্নাংশ আকারে আছে, এটাকে আমরা পূর্ণ আকারে নিয়ে আসবো। কী করবো, যে নিচেগুলো লসাগু করবো। লসাগু কত হবে দেখবে, যে 6, 5 আর 4-এর লসাগু করলে কত পাচ্ছি দেখো, 3, 5 আর 2 দুগুণে 4, আর যাচ্ছে না। তাহলে দেখো তো 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60। তাহলে দেখবো যে আমরা যে হরগুলো যে লসাগু পেলাম, লসাগু কত পেলাম, 60 পেলাম। তাহলে 60 দিয়ে আমরা পুরোটা কী করবো, গুণ করে দেবো উপরে। তাহলে কি 60/6:60/5:60/4। তাহলে দেখো কাটাকাটি করলে কী পাবো, 10:12:15 পাবো। ওকে, বুঝতে পেরেছো। তাহলে মোট অনুপাত বের করবো তাদের। তাহলে মোট অনুপাত কত, তাহলে 10 + 12 + 15 সমান কত পাচ্ছি, 37 পাবো।
আর তাদের মোট লাভ দেওয়া আছে 37,000। তাহলে তৃতীয় বন্ধুর মূলধন কত, অর্থাৎ তৃতীয় বন্ধুর লাভ কত? তাহলে তৃতীয় বন্ধুর লাভ বের করতে হলে আমাদের মোট লাভ কত, মোট লাভের মধ্যে কত পাচ্ছে, ও 15/37 পাচ্ছে। তাহলে মোট লাভ হচ্ছে কত, 37,000 গুণিত তৃতীয় বন্ধু বলেছে যেহেতু, তাহলে 15/37 হবে, 37,000 গুণিত 15/37 টাকা। দেখবে কাটাকাটি করলে আমরা পাবো 15,000। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো, এ নম্বরেরটা। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কোনটা বলো তো, 15,000 টাকা। তারপরে 3 নম্বর কোশ্চেনে কী দেওয়া আছে, যে এ এক্স স্কোয়ার 2 × x² + 3x - 2 = 2x² + x - 9 সমীকরণটি রৈখিক, দ্বিঘাত না ত্রিঘাত না কোনোটি নয়, এটা আমাদের দেখাতে বলেছে। তো প্রথমে দেখো আমরা অঙ্কটা টুকে নিচ্ছি, যে 2 × x² + 3x - 2 = 2x² + x - 9 এটা দেওয়া আছে। এটাকে আমরা ভাঙলাম কি, 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2x² + 6x - 4, এটাকে একবার এপার নিয়ে চলে আসলাম। এপার নিয়ে আসলে কি হবে, সাইনটা চেঞ্জ হয়ে বসবে, তাহলে -2x² - x মাইনাস আছে +9 হয়ে গেল। তাহলে দেখো এখানে +2x² -2x² কেটে যাচ্ছে, বাকি কি থাকছে, +6x আর -x। তাহলে একটা x 6x থেকে একটা x বাদ দিলে কত, 5x। তাহলে 5x প্লাস -4 আর এখানে +9, তাহলে এখানে +9 আছে, 9 থেকে 4 বাদ দিলে কত, 5 পাবো, +5। তাহলে 5 কমন নিলে আমরা কী পাবো, x + 1। দেখো তো আমরা কী পাচ্ছি, এটা একটা রৈখিক সমীকরণ। তাহলে আমাদের কী হবে, এটা রৈখিক সমীকরণ হবে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ না কেন, কারণ দ্বিঘাত সমীকরণ হলে স্কোয়ার আসবে, ত্রিঘাত হলে কিউব আসবে, বুঝতে পেরেছো তো? তাহলে আমাদের এটা হবে রৈখিক সমীকরণ। তারপরে অঙ্কটা দেখো 4 নম্বর, তাহলে এটা আমার হলো রৈখিক হলো। তারপর এটা দেখো কোথায় গেল, 4, যে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে এবি এবং বিসি দুটি পরস্পর লম্ব, তাহলে এসি জায়ের দৈর্ঘ্য কত? বলছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে এবি এবং বিসি দুটি যা যদি পরস্পর লম্ব হয়, তাহলে এসি জায়ের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তো দেখো এখানে একটা বৃত্ত আঁকলাম যেটা হচ্ছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, যা এটা কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে দেখো যে কোণ এবিসি সমান কত হচ্ছে, 90 ডিগ্রি। কেন বলো তো, কারণ এবি লম্ব কি বলেছে, বিসি। তাহলে এবি লম্ব বিসি, আর অর্ধবিস্তৃত কোণ কি জানি আমরা, 90 ডিগ্রি কোণ। অর্ধবিস্তৃত কোণ কোনটা, কোণ এবিসি, কোণ এবিসি অর্ধবিস্তৃত কোণ। ঠিক আছে, আর এটা মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো আমাদের বলেছে, তাহলে এবি সমান এটা এসি সমান কী দেওয়া হচ্ছে, ব্যাস। তাহলে এটা যুক্ত করলাম, তাহলে বলেছে যে আমার এই দৈর্ঘ্যটা কত। তাহলে একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজের আমরা কি জানি, এবিসি ত্রিভুজটা কি, এসি বাহু অতিভুজটা কি, বৃহত্তম, অর্থাৎ বৃত্তের ব্যাস। তাহলে এসিটা কি, বৃত্তের ব্যাস। তাহলে আমরা কি জানি, বৃত্তের ব্যাস যেটা কি ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ এখানে আমাদের দেওয়া আছে 5 সেমি, তাহলে এসি বাহুর দৈর্ঘ্য কত হবে, 2 × r, অর্থাৎ 2 × 5 সেমি সমান 10 সেমি। তাহলে আমাদের অ্যান্সার হবে সি নম্বরেরটা, 10 সেমি। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার পেলাম কোনটা, সি নম্বরেরটা। 5 নম্বর দেখো কি বলেছে, যে সদৃশ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিকিউ এর AB/PQ দেওয়া আছে 3:5। তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউ এর অনুপাতটা বের করতে বলেছে। তো দেখো এটা দুরকমভাবে করে, এটা বুঝবে এভাবে, যে দেখো সদৃশ ত্রিভুজ মানে এই দুটো ত্রিভুজ সদৃশ সমান, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বাই ত্রিভুজ পিকিউ আর ত্রিভুজ ক্ষেত্রফল হবে তাদের AB/PQ তার স্কোয়ার হবে। ঠিক আছে, AB/PQ তার স্কোয়ার। আর আমাদের এখানে AB/PQ দেওয়া আছে কত, 3:3/5। তাহলে আমরা AB/PQ সমান কি লিখতে পারি, 3/5 লিখতে পাবো। তাহলে এখানে AB মান কত, 3, 5 মান PQ, তাহলে তার স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার করলে 9 আর 5 স্কোয়ার করলে 25। তাহলে আমরা ত্রিভুজ এবিসি ত্রিভুজ PQ আর কত পাচ্ছি, 9:25। কত নম্বর, এ নম্বরটা পাচ্ছি। ওকে, তারপরে 6 নম্বর বলেছে একটি নিরেট গোলকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 36 সেমি। একটা নিরেট গোলকের ধারের দৈর্ঘ্য সমষ্টি বলে দিয়েছে, প্রত্যেকটা ধারের সমষ্টি হচ্ছে কি বলতো, 36 সেমি। ঘনটির আয়তন কত? ঠিক আছে, তো ঘনটির আয়তন বের করতে বলেছে। তো দেখো আমরা ঘনকের ধার সংখ্যা কয়টা জানি, আমরা জানি যে একটা ঘনকের ধার সংখ্যা হচ্ছে 12টা, আর এখানে ঘনকের ধারের সমষ্টি দেওয়া আছে 36 সেমি। তাহলে একটা ধারের মান কত পাবো, তাহলে যদি প্রত্যেকটা সমষ্টি যদি 1236 সেমি দেওয়া হয়, আর আমরা প্রত্যেকটা ধারের সংখ্যা কত, 12টা হয়, তাহলে প্রতিটা ধারের দৈর্ঘ্য কত হবে, 36/12 সমান কত পাচ্ছি, 3 সেমি। এবার দেখো ঘনকের আয়তন, আমরা কি জানি যে একটি বাহুর ধারের দৈর্ঘ্য তার কিউব। তাহলে এখানে একটি ধারের দৈর্ঘ্য কত পেলাম, 3, 3 কিউব করলে 27। তাহলে অ্যান্সার হচ্ছে 27 ঘন সেমি, 27 ঘন সেমি। ঠিক আছে,
তাহলে অ্যান্সারগুলো একবার দেখে নাও কোন কোন অ্যান্সার হচ্ছে কোথায়। যে 1 দাগের অ্যান্সার হচ্ছে এ নম্বর 9.1-এর 11% হবে, 2 দাগেরটা হবে এ দাগেরটা 15,000 টাকা, 3-এরটা হবে এর রৈখিক সমীকরণ, 4-এরটা হবে সি 10 সেমি, 5-এরটা হবে 9:25, 6-এরটা হবে 27 ঘন সেমি। ওকে, এবার আমরা 2 দাগের যাই শূন্যস্থান। এবার শূন্যস্থানে দেখো, শূন্যস্থানে কী দেওয়া আছে এক নম্বরটা, যে কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক হলো, এটা আমাদের বইয়ের কি, যে কোনো ব্যক্তি যদি ব্যাংকে টাকা জমা রাখেন তাহলে ব্যাংক হলো অধর্মণ হবে। ঠিক আছে, কী হবে বলো তো, অধর্মণ হবে, অধর্মণ, অধর্মণ। ঠিক আছে, তারপরে বলেছে 2 নম্বর কোশ্চিনটা, যে 2a = 3b = 4c হয়, তাহলে a:b:c সমান 6:4 এখানে জিজ্ঞাসা ছিল, তাহলে এখানে কত হবে। তো দেখো এখানে অঙ্কটা আমি এখানে করেছি, যে এটা সমান দেওয়া আছে কী বলো তো, 2a = 3b = 4c আমরা কী ধরলাম, কে ধরে নেব। ওকে, যদি কে ধরে নিই তাহলে এটা সমান কে পাবো, এটা সমান কে পাবো, আর 4c সমান কী পাবো, তাহলে প্রত্যেকটা সমান কে করলাম। তাহলে দেখো এখান থেকে আমরা এ সমান কী পাবো, এ সমান কী পাবো k/2, বি সমান k/3, আর সি সমান কী বলো তো k/4। তাহলে আমরা এ বি সি এর মান পেয়ে গেলাম, তাহলে a:b:c করতে পারবো, তাহলে a:b:c সমান কি k/2 k/3 k/4। ঠিক আছে, তাহলে দেখো তো প্রত্যেকটাতে কে আছে, তাহলে কে কে কেটে যায়, তাহলে কী পাবো 1/2 1/3 1/4। এবার দেখো এটা তো ভগ্নাংশ আকারে আসে, আর আমার ওখানে ভগ্নাংশ আকারে দেওয়া নেই, তাহলে আমাকে পূর্ণ আকারে আসতে হবে। তাহলে দেখো নিচের হরগুলি লসাগু, লসাগু করে কত পাচ্ছি বলো তো 12 পাচ্ছি, লসাগু করে পাচ্ছি কত 12। তাহলে 12 দিয়ে আমরা সবটাকে কী করবো, গুণ করে দেবো। ঠিক আছে, উপরে গুণ করে দেবো, তাহলে 12/2 12/3 12/4, তা কাটাকাটি করলে কী পাচ্ছি 6:4 তাহলে আমরা কত পেলাম এখানে বলো তো 3। তাহলে কত হচ্ছে a:b:c = 6:4 ওকে। তারপরে অঙ্কটা দেখো 3 নম্বর অঙ্ক কী বলেছে, যে x সমানুপাতিক 1/z, z সমানুপাতিক 1/y হলে x এবং y এর মধ্যে ভেদ সম্পর্কটি হলো, মানে x আর y এর ভেদ সম্পর্কটা কী হবে সেটা বের করো। এখানে x সমানুপাতিক y হবে, সেটা কিভাবে হলো সেটা একবার দেখে নাও। যে আমাদের প্রথমে দেওয়া আছে x সমানুপাতিক 1/z, তাহলে বলো যে x সমান আমরা কে একটা ধ্রুবক ধরে নিলাম k1/z, যেখানে কী হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, জানো তো তোমরা ভেদের চ্যাপ্টারে করেছো অবশ্যই। আবার জেড সমানুপাতিক 1/y দেওয়া আছে, তাহলে জেড = একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, ধ্রুবক ধরে নিলাম, যেটা হচ্ছে k2, k1 কেন ধরলাম না, কারণ k1 ওখানে ধরে নিয়েছে একবার। তাহলে k2/y, যেখানে k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। তাহলে দেখো তো আমাদের 1 নং সমীকরণে জেড আছে, আর এখানে জেটের মান পেয়ে গেছি, তাহলে 1 নং সমীকরণে এই জেটের মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে সেটাই করি, 1 নং সমীকরণে কী দেওয়া আছে, x = k1/z, তাহলে x সমান কী পাবো k1, জেটের মান কত পেয়েছি k2/y, যেখানে জেড হচ্ছে k2/y, মানে জেড 1 নং সমীকরণ, এই সমীকরণটায় জেড k2/y বসে পেলাম। ওকে, তাহলে x কী পাচ্ছি দেখো, এটা যদি আমরা উল্টে দিলে কী পাবো k1/k2 × y পাবো। তাহলে দেখো তো এখান থেকে লিখতে পারো x সমানুপাতিক y, কেন বলো তো, কারণ k1 আর k2 কী বলো তো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটা যদি অশূন্য ভেদ ধ্রুবক হয় তাহলে আমরা কি x সমানুপাতিক y লিখতে পারবো। তাহলে আমাদের অ্যান্সার কী হলো বলো তো x সমানুপাতিক y। ওকে, তারপরে 5-এর কী কোশ্চেন পড়েছে 5 নম্বরটা, যে ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং কোণ OAB সমান 50 হলে কোণ ACB এর মান কত। ঠিক আছে, এটার মান হবে 40 ডিগ্রি। কী অ্যান্সার হবে বলো তো 40 ডিগ্রি হবে। কিভাবে হলো সেটা একটু দেখে নাও, কিভাবে হলো, যে ত্রিভুজ ABC একটা দেওয়া আছে, যেটা হচ্ছে ওর পরিকেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে, যে এটা আর এঁকে দিচ্ছি, দেখো এটা হচ্ছে একটা বৃত্ত, যার যেটা এখানে হচ্ছে ABC কী বলো তো একটা ত্রিভুজ, যার কেন্দ্র হচ্ছে কি পরিকেন্দ্র কি ও। এবার বলছে কোণ OAB, কোণ OAB, তাহলে এটা যুক্ত করতে হবে আমাকে। তাহলে কোণ OAB মানে এই কোণটা দেওয়া আছে কত 50 ডিগ্রি। এবার দেখো তো এই কোণটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে 50 ডিগ্রি হবে। কেন বলো তো, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো ত্রিভুজ OAB বা OAB এর ক্ষেত্রে দেখো, ত্রিভুজ ABO এর ক্ষেত্রে দেখো OA সমান OB না, তাহলে OA সমান OB মানে কি একই বৃত্তের ব্যাসার্ধ, তো একই বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে কি এই কোণটা আর এই কোণটা কী হবে বলো তো সেম হবে। তাহলে অতএব কি কোণ OAB = কোণ OBA সমান কত পাবো 50 ডিগ্রি। এবার দেখো তাহলে আমরা AB ও ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই কোণটা পেয়ে গেলাম, এই কোণটা পেলাম, তাহলে এই কোণটার মান কত পাবো, অর্থাৎ AOB, কোণ AOB মান কত পাবো। দেখো তো আমরা একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত জানি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দিলে আমরা পেয়ে যাব। তাহলে সেটাই করছি।
যে কোণ এওবি সমান কত 180 মাইনাস কোণ ওএবি প্লাস কোণ ওবিএ সমান 180 মাইনাস কি 50 প্লাস 50 মানে 180 মাইনাস 100 ইজিক্যাল টু কত পেলাম 80 ডিগ্রি পেলাম। ঠিক আছে, এবার দেখো আমরা একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ পেয়ে গেলাম আর পরিধিস্থ কোণ পেয়ে গেছি। পরিধিস্থ কোণ কোনটা? এসিবি, এবি চাপের ওপর, তাহলে এবি চাপের ওপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ এওবি আর পরিধিস্থ কোণ হচ্ছে কোণ এসিবি। ঠিক আছে, তো আমরা কি জানি বলো, একটা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কি দ্বিগুণ, বা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয় অর্ধেক হয়। তাহলে সেটা লিখবো যে অতএব যে কোণ এসিবি সমান কী হবে হাফ ইন্টু কোণ এওবি। তাহলে এওবির মান কত পেয়েছি 80, তাহলে সমান দিয়ে হাফ ইন্টু 80 ইজিক্যাল টু কাটাকাটি করলে কত পাবো 40 ডিগ্রি। তার মধ্যে ওর অ্যান্সার কত হলো বলো তো 40 ডিগ্রি হলো। ঠিক আছে, এবার লাস্ট 6 নম্বরটা কি বলেছে যে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা কত। এটা তো কিছু করা দরকার নাই, তো একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা হচ্ছে 2টি। কী কত বলো তো 2টি। ওকে, এবার চলি আমরা 3 দাগের। এবার 3 দাগে দেখো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো, যে কোনো 5টা বলেছে। ঠিক আছে, তো আমরা 6টাই করবো, 6টা দেওয়া আছে 6টাই করবো। 1 নম্বর দেওয়া হচ্ছে রনির মূলধনের পরিমাণ তুহিনের অপেক্ষা 1.5 গুণ, তাদের লাভ্যাংশের বন্টনের অনুপাত 2:3। তাহলে আমরা অঙ্কটা করবো 2:3 আসছে কিনা। তো তাদের মূলধন অনুপাত তার বলেছে যে রুহিনের মূলধন অনুপাত তুহিনের অপেক্ষা 1.5 গুণ। তাহলে তুহিনেরটা যাই না, তাহলে তুহিনেরটা ধরলাম যে তুহিনের মূলধন হচ্ছে 1 টাকা, তুমি 1 টাকাও ধরতে পারো। ঠিক আছে, অসুবিধা নেই, তো 1 টাকাই ধরো। তাহলে রনির মূলধন কত হবে 1 গুণিত 1.5, কারণ বলেছে এর 1.5 গুণ বলেছে। তাহলে এত টাকা তোমরা কত পাচ্ছি, 15টা ভাঙলে কত পাবো 3/2 টাকা। তাহলে তুহিনের মূলধন পেলাম 1 টাকা আর রনির মূলধন পেলাম 3/2 টাকা। তাহলে মূলধনের অনুপাত কত, তাহলে মূলধন অনুপাত অর্থাৎ রনির মূলধন ইস্টু তুহিনের মূলধন, তাহলে রনির মূলধন কত 3:2, 3/2 ইস্টু কত তুহিনের 1। তাহলে দেখো এটা লসাগু কত 2, তাহলে 2 দিয়ে উপর দিয়ে আমরা কী করবো গুণ করে দেবো, তাহলে কত পাবো 3:2। এবার দেখো তো আমাদের এখানে কত আছে, এখানে কত দেওয়া আছে বলেছে 2:3, কিন্তু আমাদের 2:3 এসছে কি না, আমাদের এসছে 3:2। তাহলে এটা কী বলো তো, তাহলে 1 জায়গাটা কী হবে বলো তো মিথ্যা হবে। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বর বলছে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। কত পার্সেন্ট 10% হ্রাস পায়। 2 বছর পর দ্রব্যটির মূল্য হয় 81 টাকা। তা দেখবো যে 10% হ্রাস করে দ্রব্যটির মূল্য 81 টাকা হচ্ছে কিনা সেটা দেখবো। যদি 81 টাকা হয় তাহলে সত্য, আর যদি না হয় তাহলে সেটা মিথ্যা হবে। ঠিক আছে, তা দেখো আমাদের ফর্মুলা যদি 2 বছর পর কোনো দ্রব্যর মূল্য দেওয়া থাকে, আসলটা দেওয়া থাকে এবং হ্রাস পায়, তাহলে তার ফর্মুলাটা হচ্ছে এটা যে পি ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার কী বলতো এন, যেখানে এন হচ্ছে কি সময়, আর হচ্ছে সুদের হার। ঠিক আছে, মানে হারের হ্রাসপ্রাপ্ত হার, কিন্তু সুদের হ্রাসপ্রাপ্ত হার, আর পিটা হচ্ছে আসল। তাহলে সেটাই বলছি যে 2 বছর পর দ্রব্যটির মূল্য হবে কি, যে পি মান কত 100 দেওয়া আছে ইন্টু 1 মাইনাস যেহেতু হ্রাসের জন্য, তাহলে আর এর মান 10/100 আর এন এর মান হচ্ছে 2। এত টাকা হলো। তাহলে এটাকে ভাঙাভাঙি কাটি, যে 10 ইন্টু কী পেলাম যে 1 মাইনাস এটাকে একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে 1/10 তার স্কোয়ার টাকা। তাহলে 100 গুণিত কী পাই, তাহলে এটা ভগ্নাংশের বিয়োগ, তাহলে লসাগু 10, তাহলে কত পাবো 9/10 তার স্কোয়ার। তাহলে দেখো 100 গুণিত এটা কি 2 বার না, 9/10 দুবার লিখবো, তাহলে 9/10 গুণিত 9/10 লিখলাম। তাহলে দেখো এখানে শূন্য একটা শূন্য কাটছে, শূন্য কাটছে, তাহলে কত পাচ্ছি 9/81 টাকা। তাহলে আমরা দেখো তো আমাদের কোশ্চেনে কী ছিল যে 81 টাকা হচ্ছে কিনা, তাহলে 81 টাকা হয়ে যায়, তাহলে আমাদের অঙ্কটা কী হবে তাহলে সত্য। 2 দাগেরটা কী হবে সত্য। 3 দাগেরটাও কী বলেছে দেখো, 3 দাগের বলেছে যে একটা দেওয়া আছে যে √1 + √5 + √16 একটি করণীয় নয়। তো দেখবো করণীয় হচ্ছে কিনা, করণীয় নয় বলেছে। যদি করণীয় হয় তাহলে মিথ্যা, আর করণীয় না হয় তাহলে, আর করণীয় মানে কি রুট থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে দেখো √1 + √5 + √16 দেওয়া আছে। তাহলে দেখো আমরা এটাকে লাস্টেটাকে ভাঙতে পারবো, কারণ এর বর্গ কত 16 বর্গ, 4 বর্গ কত 16, তাহলে আমরা 16 জায়গায় √16 মানে কি 4 লিখতে পারবো। আবার দেখো এখানে তাহলে এই দুটো যোগ করে কী পাচ্ছি √9 পাচ্ছি, তাহলে আবার √9 আছে কত 3, আবার 1 + 3 যোগ করলে √4, তাহলে ইজিক্যাল টু কত পাচ্ছি 2। তাহলে এটাকে দ্বিঘাত করে নিই, হচ্ছে কি হচ্ছে না, তাহলে এটা কী বলো তো 3 নম্বরটা কী হবে, তাহলে 3 নম্বরটা হবে সত্য, যেটা একটা দ্বিঘাত করণী নয়। 4 নম্বর দেখো, 4 নম্বর বলেছে যে x3y x2y² এবং xy³ ক্রমিক সমানুপাতিক। ঠিক আছে, ক্রমিক সমানুপাতিক বলেছে, 4টা
ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক কেন দেখো, আমরা কি জানি, যদি এ কমা বি কমা সি যদি এর তিনটা পূর্ণসংখ্যা হয়, তাহলে এ বাই বি ক্রমিক সমানুপাতিক হতে গেলে তাহলে এ বাই বি ইজিক্যাল টু কী হবে, বি বাই সি হবে। এটা জানি আমরা, যদি এ বি সি যদি তিনটা পূর্ণসংখ্যা হয় তাহলে তার ক্রমিক সমানুপাতিক হবে, এ বি সি ক্রমিক সমানুপাতিক হবে কখন, যখন যে এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি হবে। তো প্রথমে আমরা এ বাই বি এর মান বের করবো। তাহলে এ বাই বি বলতে কি, এ দুটো ভাগ হার, তাহলে এক্স কিউ বাই ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো কত পাচ্ছি, কাটাকাটি করলে এক্স বাই ওয়াই পাচ্ছি, ঠিক আছে। তারপরে বি বাই সি বলতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই কিউব। দেখো এটা করে পাচ্ছি, এক্স বাই ওয়াই পাচ্ছি। তাহলে দেখো তো, যেহেতু যে এক্স কিউ ওয়াই বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দুটার ভাগ আর ইজিক্যাল টু এই দুটার ভাগ আর কি সমান পাচ্ছি, তাহলে এটা কি বলতো, এটা ক্রমিক সমানুপাতিক। তাহলে এটা কি সত্য। তাহলে 4 নম্বরটা কী হবে বলো তো, সত্য হবে। ওকে, তারপরে 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা কী আছে, যে দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম হবে। দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম হবে। এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা হবে, কারণ দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সবসময় সর্বদা হয় না। কারণ দেখো, যে একটা কারণ হিসেবে লিখে নেবে, যে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে কী বলতো, ত্রিভুজ দুটির কোণ তিনটি সমান হতে পারে। সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ তিনটি কোণ সমান হতে পারে, কিন্তু বাহু তিনটি সমান নাও হতে পারে, ঠিক আছে। বাহু, এটা মাথায় রাখবে যে বাহু তিনটি সমান নাও হতে পারে। কার ক্ষেত্রে? সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে। কিন্তু সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে বাহু তিনটি সমান হতে হবে। সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে বাহু তিনটি সমান হতে হবে, কিন্তু দেখো সদৃশ ত্রিভুজের বাহু তিনটি সমান হতে পারে, নাও হতে পারে। তাহলে এটা সর্বসম হবে? হ্যাঁ, না, তাহলে এটা কী বলতো, মিথ্যা হবে, ঠিক আছে। লাস্ট অঙ্ক কী বলেছে, যে আর একক ব্যাসার্ধের বিশিষ্ট একটি গোলক ও একটি অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল। আর তার আগে বলো তোমরা, একটা গোলকের সমতলের ক্ষেত্রফল কি? যদি ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে গোলকের সমতলের ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কোয়ার, আর অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল হবে 3 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তো এখানে বলে যে গোলক আর অর্ধগোলকের ব্যাসার্ধ দেওয়া আছে আর, তাহলে গোলকের সমতলের ক্ষেত্রফল কী হবে, 4 পাই আর স্কোয়ার, আর অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল হলো 3 পাই আর স্কোয়ার। তাহলে তাদের অনুপাত কী হবে? তাহলে গোলক আর অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল অনুপাত হবে 4 পাই আর স্কোয়ার ইস টু 3 পাই আর স্কোয়ার। দেখো 4 পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি, 4:3। তো দেখো তো আমাদের এখানে কি 4:3 দেওয়া আছে? হ্যাঁ, দেওয়া আছে। তাহলে এটা কী বলো তো, সত্য হবে। তাহলে এটা 6 নম্বরটা কী বলো তো, 6 নম্বরটা সত্য। আশা করছি তোমরা এই কটা অঙ্ক বুঝতে পেরেছো। তোমাদের বলবো, যদি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবো, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।